At first, I will discuss about some basic grammars, then I will discuss or I will practice some spoken rules and grammar. Okay. So now today I will start from the voice change. If you want to speak in English fluently, voice change is a essential part of our grammar. So voice চেঞ্জটা হচ্ছে বাক্যটা দুই ভাবে বলা যায়, যেমন একটা হচ্ছে সাবজেক্ট সক্রিয় থাকে আর একটা হচ্ছে অবজেক্ট সক্রিয় রেখে কথাটা বলা যায়। সাবজেক্ট সক্রিয় কেমন থাকে? যদি বলা হয় আমি ভাত খাই। আমার একটু কথা ছিল। হ্যাঁ, অবশ্যই বলুন প্লিজ। ছিলাম ওই যে আপনি আজকে ভয়েস চেঞ্জ করাচ্ছেন, হুম হুম তো ভয়েস চেঞ্জের আগে আরো তো বেসিক অনেক আছে। হুম, আমার অবশ্যই অবশ্যই, কিন্তু আমি একটু শুনুন আমি। হুম, স্টেপ করলে ভালো হতো না? হ্যাঁ, স্টেপ এগুলো বাই তো স্টেপ। অনেক পরের ব্যাপার। না না না, আমি সেটা বলছি না। ভয়েস চেঞ্জটা আমি হঠাৎ এই জন্য দেখাচ্ছি কারণ আমি যখনই আপনাকে টেন্স করাতে যাব, যখনই আমি পার্টস অফ স্পিচ করাতে যাব, এটা ভয়েস চেঞ্জটা আমিও বুঝতেছি যে একটু পরের বিষয়, কিন্তু আমি জাস্ট একটু ধারণা দিয়ে রাখছি। এখানে আমি ডিটেলস শেখাচ্ছি না। মানে আমাদের যখন ভার্ব ফর্ম শিখবো তখন ভার্ব ফর্মের যেমন ভি অংশটা, ভি অংশ আমাদের কোথায় কাজে লাগে, আমরা সেই প্রয়োগ ক্ষেত্রগুলো একটু দেখে আসতেছি। মানে আমি জাস্ট ডিপে যাচ্ছি না। আমি শুধু জাস্ট একটু মানে ব্যবহারটা দেখাচ্ছি। যাই হোক, আমি এখন গত ক্লাসে সম্ভবত আমি আপনাকে টেন্স এবং পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম, আমি সেইখানে ফিরে যাব। তো এখানে 5 মিনিট একটু দেখতে চাচ্ছি ভয়েস চেঞ্জটা, মানে আমাদের জাস্ট প্রয়োগ ক্ষেত্রটা কোথায় আমরা প্রয়োগ করি। তো এই ভয়েস চেঞ্জটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ। অর্থাৎ অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় বাক্য। সক্রিয় কি থাকে? সেটা হচ্ছে কর্তৃবাচ্য, মানে কর্তা সক্রিয় থাকে। মিতা গান গায়। এখানে একটা বাক্য লিখেছি, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। শি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছো। এগুলো প্রত্যেকটা দেখেন, প্রথমে হি, তারপর সি, তারপর ইউ। এই সাবজেক্ট প্রাধান্য পেয়েছে। এখানে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। এই জন্য এইগুলাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের বাংলা অর্থ দাঁড়ালো হচ্ছে কর্তৃবাচ্য, অর্থাৎ যেখানে কর্তা সক্রিয় থাকছে। আর আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এটার অর্থ হচ্ছে কর্মবাচ্য। এই একই বাক্যগুলো, যেমন এখানে প্রথম বাক্যে হি রিডস এ বুক, এই এ বুকটা যখন প্রথমে চলে যায়, যেমন এ বুক ইজ রেড বাই হিম। এখন আমি কেন ভয়েসটা দেখাচ্ছি, এই যে রিড এর ভি3টা হচ্ছে রেড। উচ্চারণ বানানটা কিন্তু একই, কিন্তু উচ্চারণটা হবে রেড। ড্র থেকে এসেছে ড্র, ডিউ, ড্রন। ড্র, ডিউ, ড্রন, এটা হচ্ছে ভার্বের ভি3 ফর্ম। এখন এই ভার্বের ভি3টা এই যে জায়গায় দেখেন, আমরা এখন এখান থেকে টেন্সে আসতে পারবো। যে ভার্ব ফর্ম, কনজুকেশন অফ ভার্ব যেটাকে বলা হয়। যেমন পিক মানে হচ্ছে তোলা বা কোনো কিছু চয়ন করা, যেমন গাছ থেকে ফুল তোলা। পিক, পিকড, পিকড। প্লে শব্দের অর্থ খেলা করা। প্লেড, 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 অর্থাৎ খেলা। যখন আমি বলবো যে আই প্লে ফুটবল, আমি এখানে ভি1 দিয়ে একটা বাক্য করলাম, আই প্লে ফুটবল। যদি এটাকে বলা হয় আমি ফুটবল খেলি, এটা অ্যাক্টিভের একটা বাক্য। কিন্তু এটাকে যদি প্যাসিভ করতে চাই তখন কেমন শোনায়? ফুটবল ইজ প্লেড। তখন দেখেন আমাকে এই ভি3 অংশটা কাজে লাগাতে হবে। ফুটবল ইজ প্লেড বাই মি। হি প্লেস ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই হিম। তো এইটার অর্থ হচ্ছে কি, আমাদের এই যে ভার্ব ফর্ম, যেটা টেন্স, এই টেন্সটা কিন্তু ভয়েস চেঞ্জের সঙ্গে রিলেটেড। আবার ভয়েস চেঞ্জ টেন্সের সঙ্গে রিলেটেড। তো টেন্সের যে 12টি অংশ, প্রত্যেকটা টেন্স কি ভালোভাবে মনে আছে, বা এটাকে আমার স্ট্রাকচার একটু দেখিয়ে নিব? যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর স্ট্রাকচার দিয়ে। কারণ ইংরেজিতে কথা বলতে গেলে এই ভাষাটার দাঁড়িয়ে রয়েছে, সম্পূর্ণ যে কোনো ভাষা তার একটা ভিত থাকে, মজবুত যে একটা বেসমেন্ট বলা হয়। তো ইংরেজি ভাষাটাও কিন্তু টেন্সের উপরে দাঁড়িয়ে আছে। টেন্সটা হচ্ছে, টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদের মানুষের ভিতরে যেমন রুহু বা সোল বা আত্মা বলি, এটাকেও কিন্তু ঠিক তাই। আপনি যে বাক্যটাই বলবেন দেখবেন কোনো না কোনো টেন্সের ভিতরে, কোনো না কোনো নিয়মের ভিতরে পড়ছে এখানে। তো আমি বলেছিলাম যে 12টা টেন্স আমাদের খুব ভালোভাবে জানার দরকার নেই। কথা বলতে গেলে আমাদের 8 প্রকার টেন্স দরকার। তারপর আমরা 12টা টেন্সের স্ট্রাকচার জেনে রাখবো, কারণ যখন আপনি এমন কোনো প্রয়োজন পড়লো, দেখা যাচ্ছে যে যেটা আমি বাদ দিলাম, সেই টেন্সের স্ট্রাকচার অনেক সময় লাগতে পারে। এই জন্য আমাকে কি করতে হবে, এই স্ট্রাকচার গুলো প্রত্যেকটা ভালোভাবে জানা লাগবে। কিন্তু 12টা টেন্সের 12টা স্ট্রাকচার এবং 12টা টেন্সের চিনিবার উপায় প্লাস সবকিছুই আমরা জানবো। তো আমরা যে 8 প্রকার টেন্স বলছি, 8 প্রকার কেন বলছি? কারণ স্পোকেন ইংলিশে 8 প্রকার হচ্ছে আমাদের বেশি প্রয়োজন হয়।
সেই 8 প্রকার কি কি? প্রেজেন্ট টেন্সের দেখেন এই যে 4 প্রকার রয়েছে প্রেজেন্ট টেন্সের: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর রয়েছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, আরেকটা রয়েছে হচ্ছে ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। এই মোট 8 প্রকার টেন্সের ব্যবহার যদি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, লাইক দ্য নেটিভ স্পিকার। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য দিয়ে আমরা যদি 4টা বাক্য করি, যেমন আই রাইট এ লেটার, এখানে লিখেছি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তো আমি একটা বাক্যর কথা বললাম, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। তো এই যে বললাম আমি একটা চিঠি লিখি, এটার কন্টিনিউয়াসটা অবশ্যই জানা আছে, কাইন্ডলি যদি একটু বলতেন। আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখেছি। লিখেছি। ইয়েস, লিখেছি। ইয়েস, আই হ্যাভ রিটেন এ লেটার, আমি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখছি। রাইটিং আ লেটার ফর অন আওয়ার, ফর ফর অন আওয়ার, ফর অন আওয়ার। আচ্ছা, এখন এখান থেকে আমরা আরেকটা বিষয় শিখে যাব, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে বলা হয়েছে আই রাইট এ লেটার, এইটা দিয়ে আবার 4টা বাক্য বলা যায়। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। যদি বলা হয় আমি একটা চিঠি লিখি না, তখন কি হয়? আমি একটা চিঠি লিখি না, আমি কি একটা চিঠি লিখি? ডু আই রাইট এ লেটার? আমি কি একটা চিঠি লিখি না? ডোন্ট আই রাইট এ লেটার? আমি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখছি। রাইটিং এ লেটার আমি এক ঘন্টা আমি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখছি না। আই হ্যাভ নট বিন রাইটিং আ লেটার ফর অ্যান আওয়ার, ফর অন আওয়ার। রাইটিং এ লেটার ফর অ্যান আওয়ার। থ্যাংক ইউ। তাহলে এখানে স্ট্রাকচার, যেহেতু আপনি বাক্য বলতে পেরেছেন, স্ট্রাকচার নিশ্চয়ই মনে আছে যে সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তো এই গোটা হচ্ছে এখানে ভার্বের ভি অন, এক্সটেনশন হচ্ছে টু স্কুল, আর সাবজেক্ট হচ্ছে আই। হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্বের ভি অন, তারপর হচ্ছে অবজেক্ট। এখানে ঠিক তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? সাবজেক্টের পর, সরি, সাবজেক্টের পর এই যে ভার্বের শেষে আইএনজি, অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি না। আমরা একটা বিষয় খুব সহজে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই যে বাক্যটা লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আম গোয়িং টু স্কুল, এই বাক্যটাকে যখন নেগেটিভ করতে হয়, মনে রাখবেন কোনো কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে যদি নেগেটিভ করতে হয়, তো সেই নেগেটিভ করতে গেলে ওখানে যে অক্সিলারি ভার্বটা থাকে, ওর পরে শুধু নট যোগ করতে হয়, এন ও টি। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আর আমি স্কুলে যাচ্ছি না, আম নট গোয়িং টু স্কুল, আম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। হুম। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল। তারা ফুটবল খেলছে না, দে আর নট প্লেয়িং ফুটবল। যাই হোক, এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন। আচ্ছা, এগুলো আপনার সবই জানা, আমি যেটা বুঝতেছি প্র্যাকটিস করতে হবে। তো পাস্ট ইনডেফিনিটের 2টা বাক্য একটু বলবেন প্লিজ। যেমন আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, এটার কন্টিনিউয়াস কি হয়? আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। এর নেগেটিভটা কি হয়? আই ওয়াজ নট আই ওয়াজ গোয়িং টু দ্য গোয়িং টু দ্য মার্কেট। আমি কি বাজারে যাচ্ছিলাম? ইন্টারোগেটিভ কি হয়? ওয়াজ আই। ওয়াজ আই গোয়িং টু দ্য মার্কেট? আমি কি বাজারে যাচ্ছিলাম না? ওয়াজন্ট আই গোয়িং টু দ্য মার্কেট? এরপর আমরা চলে যাব হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। সাবজেক্ট প্লাস ফিউচার ইনডেফিনিটের আলাদা কোনো ভার্ব ফর্ম হয় না। এখানে ভার্ব ফর্মটা আলাদা করে ফেলা হয় শ্যাল এবং উইল যুক্ত করে, শ্যাল বা উইল। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই, আই ইট রাইস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। এইটাকে আমরা ফিউচার বানাতে পারি, শুধু ওই ভার্বের আগে একটা উইল যোগ করে দিব, আই ইট রাইস। আর এখানে করে দিব আই উইল ইট রাইস। কি করব?
আই উইল ইট রাইস। সব কিছুর একটা সিস্টেম রয়েছে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ শেখা বলেন, যে কোনো নতুন ভাষা শেখা বলেন, তো এই সেই সিস্টেমটা যদি আমরা একটু অ্যাপ্লাই করতে পারি, আমার মনে হয় দ্রুত শেখা যায়। আমরা বলেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য আই ইট রাইস, এইটাকে আমি সঙ্গে সঙ্গে ফিউচার করে দিলাম আই উইল ইট রাইস। তো এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট হলো। যেমন এখানে একটা বাক্য লিখেছি, আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে যাব। এটাকে যদি আমি ফিউচার কন্টিনিউয়াস করি, আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি, তখন কেমন হয় বলেন তো? আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি, The university. আই উইল বি গোয়িং টু দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ এখানে সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি যুক্ত করতে হবে। শ্যাল বি বা উইল বি যুক্ত করলে বাক্যটা ফিউচার হয়ে গেল। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করে আসি বি যুক্ত ভার্ব। যেমন বি প্লাস অ্যাজেকটিভ যদি বলি, যেমন একটা অ্যাজেকটিভ শব্দ নিলাম কেয়ারফুল। কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক। যদি বলা হয় সতর্ক হও, তখন কি হবে? Be careful. ভদ্র হও, Be polite. জ্ঞানী হও, বি Be ওয়াইজ, wise. বি ওয়াইজ, বি ওয়াইজ, বুদ্ধিমান Be হও, বুদ্ধিমান হও, be intelligent. বি ইন্টেলিজেন্ট, আন্তরিক হও, বি কর্ডিয়াল, বি কি হবে? বি কর্ডিয়াল, কর্ডিয়াল মানে হচ্ছে আন্তরিক হও, সুখী হও, Be cordial. Be বি happy. হ্যাপি। কিন্তু এটাকে যদি বলি সুখী হয়েও না, তখন কি হবে? ডোন্ট বি। কি হবে বলেন? Don't. ডোন্ট বি। হ্যাঁ, আমি একটা স্ট্রাকচার দেখাতে চাই, যেটা আমি সামনে আনিনি, এমনি জাস্ট আপনাকে হঠাৎ বললাম যে এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করব, যে সুখী হও বি হ্যাপি, সুখী হয়েও না ডোন্ট বি হ্যাপি, ভদ্র হও বি ফোলাইট, ভদ্র হয়েও না, ভদ্র হয়েও Don't না। be polite. আচ্ছা, যদি বলা হয় বি, একজন শিক্ষক হও, বি আ টিচার, বি আ Be টিচার, be a একজন teacher. ডাক্তার হও, Be a doctor. একজন ইঞ্জিনিয়ার হও, Be a be an engineer. আমার বন্ধু হও, Uh, বি, be a friend. বি মাই ফ্রেন্ড। কি Be হবে বলেন? বি be মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। be. আচ্ছা, এরপর যদি বলা হয় মিথ্যা বলো না, Don't tell a lie. গোলমাল করো না, Don't noise. ডোন্ট মেক এ নয়েজ, হুম, Don't. Oh, ডোন্ট মেক don't এ make a নয়েজ। হ্যাঁ, noise. দেখেন আমরা এগুলো আপনি পারেন, কিন্তু এগুলো একটু আমাদের না করতে করতে হয়তো একটু সমস্যা হয়ে গেছে, কিন্তু এগুলো আবার প্র্যাকটিস করব আমরা। এইভাবে প্র্যাকটিস করলে দেখবেন স্পোকেনটা খুব, আমাদের মেইন দরকার হচ্ছে গ্রামার জানবো এবং স্পোকেনটা শিখবো। কেন, স্পোকেন শিখবো? কারণ চারটা স্কিলের ভিতরে সব থেকে দামি স্কিল হচ্ছে স্পিকিং করা। আমাদের দেশে বা অনেক জায়গায় দেখা যায় খুব ভালো জানেওয়ালা টিচার, অনেকে খুব ভালো জানে, তাই না, গ্রামারের অনেক রুলস জানে, বাট দে ক্যান নট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। তারা ফ্লুয়েন্টলি বলতে পারে না। হোয়াটস দ্য মেইন রিজন? মেইন রিজন ইজ দ্যাট দে হ্যাভ নো প্র্যাকটিস ইন ইংলিশ। প্র্যাকটিস নাই, হ্যাঁ। আমরা যে কোনো টপিক্সের উপর এখন থেকে কথা বলবো, আমরা গ্রামার শিখবো, পাশাপাশি আমরা যে কোনো টপিক, সেটা হতে পারে বুক ফেয়ার, হতে পারে বাস স্ট্যান্ড, হতে পারে মাই সেলফ, হতে পারে এই বিষয়গুলোতে আমি আসতে চাচ্ছিলাম। তো আমি এখানে একটা বিষয় 1 মিনিট একটু দেখিয়ে আসি। যেমন কথা বলাটা শুরু করতে গেলে কি লাগে, দেখেন স্টার্টিং সিস্টেম একটা দেখাই, যে এটা মনে হয় একটা ক্লাসে আমি দেখিয়েছিলাম, প্রথম ক্লাসের দিকে নাকি সেকেন্ড ক্লাসে, যে স্টার্টিং সিস্টেমটা আমি যদি বলি যে আপনি আপনার নিজেকে বর্ণনা করুন, বা আমি এখন যদি বলি প্লিজ ডিসক্রাইব দ্য ওয়েদার অফ আমেরিকা এট প্রেজেন্ট, আপনার দেশে এখন আবহাওয়াটা কেমন, আমেরিকার ওয়েদার। তো যে কোনো বিষয়ের উপরে প্রেজেন্টেশন দিতে গেলে আমাদের কিন্তু শুরু করার একটা সিস্টেম থাকা লাগে। সেই সিস্টেমটা কেমন? দেখেন, সিস্টেম নাম্বার 1 বলছে, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ নেম, এখানে নামটা বলবেন, দিস ইজ মারুফা বিফোর ইউ, ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর অর স্যার, তার নামটা যদি জানা থাকে এখানে নাম দিতে হবে। ফর গিভিং মি সাচ এ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ, টুডেস টপিক ইজ, টপিক্স নেম ডিয়ার অডিয়েন্স, এখানে টপিক্স নেমটা বলবেন, টপিক্স নেম ইজ বুক ফেয়ার, টপিক্স নেম ইজ মাই মাদার, টপিক্স নেম ইজ মাই ফ্যামিলি, টপিক্স নেম ইজ মাই কান্ট্রি, ডিয়ার অডিয়েন্স বলে তারপর এখান থেকে কিন্তু আমরা আমাদের সেই মূল বক্তব্যটা বলা শুরু করব। এবার এটা মনে করেন আপনার বলা হয়ে গেল, আপনি 4 মিনিট 5 মিনিট ধরে বললেন বা লিখলেন, শেষের দিকে আমরা যখন শেষ নামাবো তখন কি লেখা যায়? শেষে আমরা এটা লিখতে পারি, that's all from my sides for the time being. Thank you so much for listening my speech with patience. Hope the conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. এরপর একটা বলা যায় যে ফিনিশিং সিস্টেম 2 বলছে, দ্যাটস অল অ্যাবাউট মি। খুব সহজে এটা বলা যায় দুইটা সেন্টেন্সের ভিতরে, দ্যাটস অল অ্যাবাউট মি।
থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। এই যে বাক্যগুলো আমি বললাম দেখেন কত সহজে বলা যায়। একটা দেখেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। এটা যদি আমি বলি হঠাৎ করে, আপনি কি পারবেন? আচ্ছা, আমরা যাই হোক এটাতে পরে আসি, আমরা আরো একটু যে জায়গাটাতে ছিলাম। তো এখানে আমরা টেন্স নিয়ে মূলত একটা বিষয় দেখলাম যে টেন্স সম্পর্কে আমাদের ধারণা আছে, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, ফিউচার পারফেক্ট একটু দেখে আসি। এটা দেখেন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, কিন্তু এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ধরনের বাক্য আমরা সকাল থেকে রাত পর্যন্ত যত কথা বলি, যত বাক্য সেন্টেন্স আপনি বলবেন আপনার বাসায় বা আপনার বাহিরে, বাসার বাহিরে, এই ধরনের বাক্যগুলো খুব কম বলা লাগে। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জন্য এই চারটা টেন্সকে একটু বাদ রাখা হয়। কেন বাদ রাখা হয় বলেন তো? কারণ এগুলো আমাদের বেশি প্রয়োজন হয় না। হুম। তারপরে এগুলো আমরা জেনে যাব। ফিউচার পারফেক্ট টেন্স এমন কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতে কোনো সময়ে ঘটে থাকবে। ভবিষ্যতে অলরেডি সেটা ঘটে থাকবে। ভবিষ্যতে দুটি কাজ হলে যে কাজটি আগে হয় সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং যেটা পরে হয় সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। সেটা কিন্তু সিম্পল ফিউচার টেন্স না, সেটা হবে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা একটু উদাহরণ দেখি, একটা এক্সাম্পল। যেমন, তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। কি বললাম? তুমি আসার আগে এই একটা অংশ, আমি বক্তব্যটা দিয়ে থাকবো এই একটা অংশ। তো এখানে দুইটা অংশের ভিতরে কোনটা আগে হচ্ছে? তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। তো আমি বক্তব্যটা দিয়ে থাকবো, এইটা হবে হচ্ছে ফিউচার পারফেক্টের নিয়ম অনুসারে। এটা কোন নিয়ম অনুসারে হবে? ফিউচার পারফেক্ট। তো দেখেন এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ব্যবহার করতে হবে, এবং ভার্বের ভি3 অংশ দিতে হবে। কেমন? আমরা একটু দেখি। আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ, গিভ মানে হচ্ছে দেওয়া। এই যে দেখেন আমি ভয়েস চেঞ্জে চলে গিয়েছিলাম কেন? এই যে গিভেন, গিভ ঘেভ গিভেন, হ্যাঁ, যদি বলা হয় খাবার পরিবেশন করা হয়েছে বা খাবার দেওয়া হয়েছে, ফুড হ্যাজ বিন গিভেন। এই ভি3 অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব, আমি শীটটা এখন আপনাকে একটু দেখাচ্ছি। দেখেন এই কনজুগেশন অফ ভার্বটা খুব বেশি প্রয়োজন। কথা বলতে গেলেই প্রথমে প্রয়োজন হয় ভার্ব, তারপর প্রয়োজন হয় সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট। হুম। আমরা এই টেন্সের এটা একটু দেখে আমরা সেন্টেন্স কমপ্লিমেন্টটা একটু দেখবো, বা অ্যাগ্রিমেন্ট বলা হয়, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। যেমন বাংলাতে যদি বলি আমি ভাত খাই, ইংরেজিতে কি সেইভাবে লেখা যায়? তাহলে তো লিখতে হয় আই রাইস ইট। আমি ভাত খাই, আই রাইস ইট, ঠিক এমন করে লেখার দরকার হয়, আই রাইস ইট। কিন্তু বাংলায় দেখেন সব সময় ক্রিয়াটা থাকে হচ্ছে শেষে বাক্যের, আমি ভাত খাই। আর ইংরেজিতে ভার্ব চলে আসে সাবজেক্টের পরে। ভার্ব চলে আসে কোথায়? সাবজেক্টের পরে। মারুফা আফা ক্রিকেট খেলে, মারুফা আপা প্লেস ক্রিকেট, সাবজেক্টের পরে আমি প্লে দিয়েছি। সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বের পরে এস বাই এস, প্লেস ক্রিকেট। তাহলে এইটাকে আপনি নেগেটিভ করতে পারেন, ইন্টারোগেটিভ করতে পারেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারেন। এখানে আবার ডাব্লিউএইচ যোগ করে করা যায়। অর্থাৎ আমার মূল যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, আমাদেরকে বাক্য যেখানে আমরা শিখবো সেখান থেকে আরো বাড়াতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। তো দেখেন এখানে কি বলা হচ্ছে, প্লে, প্লেড, প্লেড, প্লিজ, প্লিজড, প্লিজড, প্র্যাকটিস, প্র্যাকটিসড, প্র্যাকটিসড। তারপর প্রেডিক্ট মানে গণনা করা, প্রেডিক্টেড, প্রেডিক্টেড। তো এখান থেকে আমরা এগুলো একটু মুখস্থ করে ফেলবো। দেখেন নেম মানে আমরা জানি নাম, কিন্তু নেম মানে হচ্ছে সংজ্ঞা দেওয়া। নেমড, নেমড। নিড মানে দরকার বা প্রয়োজন হওয়া, নিডেড, নিডেড। নোট মানে টিকা, নোটেড, নোটেড। নোটিস মানে উল্লেখ করা, নোটিসড, নোটিসড। এর প্রত্যেকটা ভার্ব ফর্ম কিন্তু আমাদেরকে কাজে লাগবে। যাই হোক, তো এখানে ফিউচার পারফেক্ট টেন্সে ছিলাম। এই জন্য দেখেন এই যে ভার্বের ভি3 অংশ, গিভ, গেভ, গিভেন, গিভ, গেভ, গিভেন। তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ বিফোর ইউ খাম, বিফোর ইউ খাম, তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে। আই উইল হ্যাভ গন টু দ্য অফিস বিফোর আই রিচ, আই উইল হ্যাভ গন টু দ্য অফিস বিফোর আই রিচ। আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে, আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে। ইউ উইল হ্যাভ গন টু দ্য অফিস বিফোর আই রিচ। তো এই যে তুমি গিয়ে থাকবে, মনে রাখবেন এখানে কি বলা হচ্ছে দেখেন, যে কাজটি আগে হয় সেইটা, এই যে ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয় সেটা ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন দেখেন, ইউ উইল হ্যাভ, সরি, আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ বিফোর ইউ কাম।
এই যে ইউ কাম, এইটুক হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অথবা এটাকে বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে অপর নামে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এইটা যদি আমরা বুঝে থাকি যে ভবিষ্যৎকালে দুইটা কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে, আর যেটা পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সেটা কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন বলেন তো, পাস্ট পারফেক্টের নিয়মটাও কিন্তু একই রকম। পাস্ট পারফেক্টের একটা বাক্য বলা যাবে? পাস্ট পারফেক্ট টেন্সটা কেমন হয়? আমরা 12টা টেন্সের ভিতরে বলা হয়ে থাকে পাস্ট পারফেক্ট টেন্সটা একটু ঝামেলা থাকে। হুম। পাস্ট পারফেক্ট টেন্স, ডাক্তার আসবার পূর্বে রোগী মারা গেল, বলেন তাহলে এটা কি হয়? হুম। এখানে একটা সহজ সূত্র আমি বলে দেই, বলেন। হুম। I'm sorry. The person had died before the doctor came. যদি বলা হয় ডাক্তার আসার পরে রোগী মারা গেল? ডাক্তার আসার পরে রোগী মারা গেল। রোগী মারা গেল। The the person died after the doctor had came. দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড। The doctor had come. অর্থাৎ আপনি যেটা বলেছেন অবশ্যই সঠিক আছে, কিন্তু এটা আমরা একটু বুঝে বুঝে প্র্যাকটিস করব। বলা হচ্ছে দুইটি কাজ, অতীতকালে, এখানেও সে একই কথা। এই যে বলছে অতীতকালে, এই জায়গাটা একটু দেখি যে অতীতকালে দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো এই যে বললাম ডাক্তার আসার আগে রুগী মারা গেল, তাহলে আগে রুগী মারা গেল, এখানে হ্যাড ব্যবহার করব। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রুগী মারা গেল বিফোর দ্য ডক্টর কেম। হ্যাঁ, ডক্টর কেম। আর যদি বলা হয় ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তাহলে দ্য পেশেন্ট ডাইড, আপনি সঠিকই বলেছেন, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। হ্যাড কাম। একটা বিষয় একটু মনে রাখবো, সেটা হচ্ছে আফটারের পরে হ্যাড ব্যবহার করব, আর বিফোরের পূর্বে হ্যাড ব্যবহার করব। এই সহজ কথাটা মনে রাখলে আমাদের এই পাস্ট পারফেক্ট সহজ হয়ে যায়। যদি বলা হয় আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছেড়ে দিয়েছিল, আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। The train has left হুম। before we reached the station. হ্যাঁ, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখেন টেন্সে যদি সমস্যা না থাকে, এখন আমরা একটু মডাল ভার্বটা দেখতে পারি। আর আরেকটা বিষয় একটু সবসময় মনে রাখবো, টেন্স মানেই হচ্ছে ভার্ব নিয়ে আমাদেরকে পরিবর্তন ঘটানো। কেমন? আমি খাই, এটার ইংলিশ কি হবে? আই ইট। যদি বলা হয় আমি খেয়েছিলাম, আই এট। আমি খাইবো, আই উইল ইট। যদি বলা হয় আমি খাচ্ছি, তখন হয় আই অ্যাম ইটিং। আমি খাচ্ছি, আমি খাচ্ছিলাম। ক্যান ইউ হেয়ার মি আপা? আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং, আই ওয়াজ ইটিং। আচ্ছা, আমি খাচ্ছিলাম না, আমি খাচ্ছিলাম না, I আই ওয়াজেন্ট ইটিং। আমি কি খাচ্ছিলাম? was eating. ওয়াজ আই ইটিং। আমি কি খাচ্ছিলাম না? I কি খাচ্ছিলাম আমরা? Wasn't I ওয়াজেন্ট eating? আই ইটিং। আচ্ছা, ক্যান দিয়ে আমরা একটু মডাল ভার্ব দিয়ে যদি বলি, আমি পারি, I can. আমি যেতে পারি। I may go. না, এখানে আই মে গো না। মে মানে হচ্ছে সম্ভাবনা, কিন্তু আমরা ক্যান দিয়ে করতেছি। ক্যানটা হচ্ছে সামর্থ্য বোঝালে। আই ক্যান গো। অ্যাবিলিটি, ইয়েস, অ্যাবিলিটি বোঝাতে ক্যান ব্যবহার করা হয়। আমি স্কুলে যেতে পারি, I can go to school. আমি বাজারে যেতে পারি, I can go to market. তুমি বাজারে যেতে পারো, You can go to market. হে বাজারে যেতে পারে। He can go to market. এখানে ক্যানস হবে না কেন? হি ক্যানস। মডাল ভার্বে মডাল ভার্বে, পরিবর্তন করব। হ্যাঁ, মডাল ভার্বে এস বাই এস বসে না। আমি লিখতে পারি, I can write. তুমি লিখতে পারো। You can তুমি write. একটা চিঠি লিখতে পারো, You can write a letter. সে লিখতে পারে। He can write. আমি রান্না করতে পারি, I can write. তুমি রান্না করতে পারো। আই ক্যান কুক, You ইউ ক্যান কুক। তুমি আমাকে সাহায্য করতে পারো, can help me. তুমি আমাকে সাহায্য করতে পারো না। You can't help me. তুমি কি আমাকে সাহায্য করতে পারো?
Can you help me? তুমি কি আমাকে সাহায্য করতে পারো না? Can you help me? হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করতে পারি। Yes, I can help you. না, আমি তোমাকে সাহায্য করতে পারি না। No, I can help you. কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? How can I help you? কেন তুমি আমাকে সাহায্য করতে পারো না? Why can't you help me? কে আমাকে সাহায্য করতে পারে? কে আমাকে সাহায্য করতে পারে? Who can help me? কারা আমাকে সাহায্য করতে পারে? তখন ওই হু থাকবে। হু মানে কে, আবার হু মানে কারা। হু Oh, মানে কে, আবার হু মানে কারা। হু ক্যান হেল্প মি। তুমি দ্রুত হাঁটতে পারো। you can walk fastly. ইউ ক্যান ওয়াক ফাস্ট। ইউ ক্যান ওয়াক ফাস্ট। তুমি দ্রুত হাঁটতে পারো না। তুমি দ্রুত হাঁটতে পারো না। তুমি কেন দ্রুত হাঁটতে পারো না? Why can't you walk fast? তো ক্যানের পাস্ট ফর্ম কি ব্যবহার করা হয়? কুড। ক্যানের পাস্ট ফর্ম কি ব্যবহার করব? কুড। যদি বলা হয় তুমি আসতে পারো, You could come. তুমি আসতে পারতে বা পারো বা পারতে কুড। তুমি আসতে পারতে না, ইউ Couldn't come. কুডন্ট কাম। তুমি কি আসতে পারো? Could you come? তুমি কি আসতে পারো না? Couldn't you come? হ্যাঁ, আমি আসতে পারতাম। Yes, I could come. না, আমি আসতে পারতাম না। No, I couldn't come. কখন তুমি আসতে পারতে? When could you come? কখন তুমি আসতে পারতে না? When couldn't you come? কেন তুমি আসতে পারতে? Why could you come? থ্যাংক ইউ। তাহলে দেখেন, আমরা একটু প্র্যাকটিস করে আসলাম যে ক্যানের ব্যবহার, কুডের ব্যবহার। একটা বিষয় কি, গ্রামার আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমাদের কথা বলতে গেলে ভুল হয় কেন? আমাদের প্র্যাকটিস থাকে না। আমাদের বিভিন্ন এই যে রুল, অনেক রুল দেখাবো যে স্ট্রাকচারের স্পোকেনের রুলগুলো কেমন হয়। কথা বলতে গেলে আমাদের সারাদিন যে কথাগুলো বলি, দেখবেন বেশি ওয়ার্ডের প্রয়োজন হয় না। অক্সফোর্ড ডিকশনারিতে 70 থেকে 80 হাজার ওয়ার্ড আছে। তো এর সব ওয়ার্ড কিন্তু আমাদের এমন মানে সারা জীবনেও, যদি বলা হয় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে যে ওয়ার্ডগুলা, মহাকাশ গবেষণা কেন্দ্রে যে ওয়ার্ডগুলা ব্যবহার করা হয়, তাদের একটা ওয়ার্ডও আমাদের লাগে না। আমরা দেখবেন সকালে যখন ক্ষুধা লাগে আমরা বলি আই এম হাংরি, প্লিজ গিভ মি সাম ফুড। যখন আপনি গোসল করতে যাচ্ছেন বলছেন আই এম টেকিং বাথ। যখন আপনার ঘুম পাচ্ছে বলছেন আই এম ফিলিং অ্যাসলিপ, আর আই এম স্লিপিং নাও। একই কথা আমরা প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলি। তো একটা গবেষণায় দেখা গেছে যে 3,000 ওয়ার্ড, 2 থেকে 3,000 ওয়ার্ডের ভিতরে কিন্তু আমাদের কথা বলাটা সীমাবদ্ধ থাকে। আর কিছু কিছু রুল রয়েছে, স্ট্রাকচার রয়েছে, যার ভিতরে কিন্তু আমাদের কথা বলাটা সীমাবদ্ধ থাকে। যেমন যদি বলা হয় আমি স্কুলে যাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আমি এখন ঘুমাচ্ছি, আমি খেলা করছি। এই যে কথাগুলো প্রত্যেকদিন আমরা এটা বলি, সকালে বলি, বিকালে বলি, সন্ধ্যায় বলি, রাতে বলি। তো আমরা যদি কিছু স্ট্রাকচার প্র্যাকটিস করি, আমরা যদি কিছু স্পোকেন রুল প্র্যাকটিস করি, দেখবেন সহজে কথা বলাটা শুরু করা যাবে। এবং কথা বলাটা মোটেই কোনো কঠিন কিছু না, যদি এইভাবে গ্রামার প্লাস স্পোকেন প্র্যাকটিস করা হয়। তো যাই হোক, টেন্সের পরে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে এক নজরে একটু দেখে আসবো যে পার্টস অফ স্পিচটা কেন দেখবো। কারণ একটা ওয়ার্ড আমি যখন আপনাকে দিলাম, একটা নতুন একটা বাক্য দিলাম, যেমন এখানে একটা বাক্য নিয়েছি, আই স্লিপ অ্যাট হোম। দেখেন সামনে এসেছে আই স্লিপ স্লিপ অ্যাট হোম, আমি বাড়িতে ঘুমাই। তো আই কোন পার্টস অফ স্পিচ, স্লিপ কোন পার্টস অফ স্পিচ, অ্যাট কোনটা, হোম কোনটা, এগুলা যেন আমরা একটু আইডেন্টিফাই করতে পারি। হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড অ্যাট হোম। হাউ মাচ টাইম, তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে। টেন্সের পাশাপাশি আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার, আর গঠনগতভাবে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। সেই 3 প্রকার কি কি? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আরেকটা হচ্ছে অর্থগতভাবে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তো এই সেন্টেন্সগুলা বা আমরা সবকিছু এখন থেকে একটু দেখি। প্রথমে আমরা পার্টস অফ স্পিচটা নিয়ে একটু কথা বলি। পার্টস অফ স্পিচের ভিতরে প্রথমে থাকবে হচ্ছে নাউন। প্রথমে আমরা কোনটা দেখতে পাবো? নাউন। এই নাউনের ভিতরে আবার ক্লাসিফিকেশন রয়েছে। নাউনের সংজ্ঞাটা কেমন, এটা কি আমি একটু শুরু করব? পার্টস অফ স্পিচের এক নজরে একটু ধারণা দিব, নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত। নেক্সট ক্লাসে দেন একসাথে, এত বেশি হয়ে যাচ্ছে না, কারণ আপনি মডেলও পড়ালেন হুম আবার হুম। ইও পড়ালেন, আ- টিপস পড়ালেন, আচ্ছা তাহলে আচ্ছা এটা আচ্ছা।
থ্যাংক ইউ। তো মডাল যেহেতু পড়াচ্ছি, তাহলে আজকে আমরা মডালটা নিয়ে এখন একটু ডিটেলস যাই। মডালের ভিতরে প্রত্যেকটা মডালের ব্যবহারটা আমরা একটু দেখবো যে মডালটার কোথায় কোন ব্যবহার করা হয়। যেমন ক্যান, এটা হচ্ছে পারা, সামর্থ্য অর্থে। কুড, পারা, এটা হচ্ছে অতীত অর্থে। মে ব্যবহার করা হয় সম্ভাবনা অর্থে। মাইট ব্যবহার করা হয় মে এর কিছুটা পাস্ট ফর্ম অর্থে, এবং এটা সম্ভাবনা অর্থেও ব্যবহার করা হয়। শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি ভার্ব রূপে ব্যবহার করা হয়। শ্যালের পরিবর্তিত শব্দ বা শ্যালের সঙ্গে উইলটাও ব্যবহার করা হয় সিনোনিম হিসাবে, শ্যাল বা উইল। কিন্তু একটা বিষয় দেখা গেছে যে রিসেন্ট গ্রামারে কিন্তু শ্যালের ব্যবহারটা নেই বললে চলে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল যে গ্রামারগুলো, টোফেল, কিলিপস, ব্যারন্স, রেনান, মার্টিন, নেসফিল, এখানে দেখা গেছে যে সব জায়গায় উইলের ব্যবহার করা হয়। আমি স্কুলে যাব, আমরা ছোটবেলায় পড়েছিলাম আই আর উই এরপরে শ্যাল বসে, আই আর উই এর পরে শ্যাল বসে, বাদ বাকি সব জায়গায় উইল বসে। কিন্তু না, এখন বলছে সব জায়গায় উইল দিলে বেশি ভালো হয়। যেমন আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। তুমি স্কুলে যাবে, ইউ উইল গো টু স্কুল। সে স্কুলে যাবে, হি উইল গো টু স্কুল। যাই হোক, তো এটা হচ্ছে উডের ব্যবহার। উড অতীত অভ্যাস অর্থে ব্যবহার করা হয়। শুধু উড এবং কুড, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই দুইটা ভার্ব বা মডাল ভার্ব অনেকভাবে, অনেক নামে, অনেক জায়গায় ব্যবহার করা হয়। উড এবং কুড। তো উড হচ্ছে অতীতের অভ্যাস অর্থে। কুড, এইটা নিয়ে আলাদা একটা ক্লাস হবে। হ্যাঁ, এটা এক ক্লাসে আলোচনা করা যাবে না। উড এবং কুডের ব্যবহারটা নিয়েই 1 ঘন্টার একটা ক্লাস দেখাবো। যে যেমন আপনি যখন দেখবেন আমেরিকাতে বা যে কোনো জায়গায় ফরেনাররা মানে খুব কথার ভিতরে ঘন ঘন উড ব্যবহার করে, উড ইউ প্লিজ টেল মি ইওর নেম। ওরা কিন্তু উডটা, এটা হচ্ছে উড হচ্ছে ভদ্রতার একটা পরিচায়ক, ভদ্রতার একটা প্রতীক। হুম, উড, যে তুমি কি তোমার নামটা, আপনি কি আপনার নামটা আমাকে বলবেন, উড ইউ প্লিজ টেল মি ইওর নেম। অথবা এখানে কুড ব্যবহার করতে পারেন, কুড ইউ প্লিজ টেল মি ইওর নেম। উডের ব্যবহার এবং কুডের ব্যবহার আমি সময় থাকলে এটা এখন একটু দেখাবো আবার। আচ্ছা, তো যাই হোক, এখন উড হচ্ছে অতীত অভ্যাস অর্থে। ইউজ টু ব্যবহার করা হয় কখন বলেন তো? অতীতকালের নিয়মিত অভ্যাস হলে ইউজ টু ব্যবহার করা হয়। হুম, অতীতকালের নিয়মিত অভ্যাস। যেমন বলছে, আমি প্রতিদিন একটি ডিম খেতাম। আমি প্রতিদিন সকালবেলায় মর্নিং ওয়াক করতাম। সে প্রতিদিন আমাদের বাড়িতে বেড়াতে আসতো। হি ইউজ টু কাম টু আওয়ার হাউস। আই ইউজ টু এট অ্যান এগ এভরিডে। আই ইউজ টু টেক বাথ ইন দ্য রিভার। আমি প্রতিদিন নদীতে স্নান করতাম, গোসল করতাম। অর্থাৎ ইউজ টুটা ব্যবহার করা হয় অতীতকালের নিয়মিত অভ্যাস হলে ইউজ টু ব্যবহার করা হয়। এরপর হচ্ছে শুড, কিসের ব্যবহার বলেন তো? শুড, উচিত অর্থে ব্যবহার করা হয়। শুড, উচিত অর্থে শুড ব্যবহার করা হয়। অট টু হচ্ছে উচিত অর্থে ব্যবহার করা হয়, অট টু। ও ইউ জি এইচ টি, অট টু। যেমন ইউ অট টু ডু দিস নাও, আপনার এখন এটা করা উচিত। ইউ অট টু ডোন্ট বা ইউ অট টু স্পিক দ্য ট্রুথ, তোমার সত্য কথা বলা উচিত। এরপর আমরা এটা সবাই জানি মাস্ট, মাস্ট মানে অবশ্যই। আমি অবশ্যই এই কাজটা করব, আমি অবশ্যই ঢাকায় যাব, আমি অবশ্যই মোবাইলটা কিনবো। অবশ্যই বোঝালে তখন মাস্ট ব্যবহার করা হয়। এরপর একটা হচ্ছে নিড টু, প্রয়োজন। আরেকটা হচ্ছে ডেয়ার টু, সাহস করা অর্থে। ডেয়ার টু শব্দের অর্থ হচ্ছে সাহস করা অর্থে। উড বেটার অথবা উড রেদার, বরং বা উচিত অর্থে ব্যবহার করা হয়। উড বেটার অথবা উড রেদার। যেমন দেখেন, এখান থেকে একটা আমরা সাবজেক্ট নিতে পারি। কি নিতে পারি? সাবজেক্ট। সাবজেক্ট নিলাম কি বলেন তো? ক্যান। সাবজেক্ট কি নিয়েছি? সরি, আই নিয়েছি সাবজেক্ট। হ্যাঁ, এরপর একটা মডাল ভার্ব নেন, ক্যান। কি নিতে হবে? ক্যান, আই ক্যান। এখান থেকে একটা ভার্ব নেন, এটা কিন্তু মডাল ভার্ব, এটা মূল ভার্ব না। মডাল ভার্বটাও কিন্তু এক প্রকার অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। এরপর একটা নিতে হবে, মূল ভার্ব নিয়েছি স্পিক। মূল ভার্ব কি নিয়েছি? স্পিক। আই ক্যান স্পিক ইংলিশ। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। উই কুড রাইট আ লেটার। ইউ মে সিং আ সং। হি মাইট প্লে ফুটবল। শি শ্যাল বা এখানে শি উইল দিলে হয়, শি উইল ডিসকভার দ্য ওয়ার্ক। তারপর দে শুড ডু আ পিকচার। এখানে দেখেন অনেকগুলা ব্যবহার করেছি, ক্যান, কুড, মে, মাইট। আপনি ইচ্ছা মতো এখান থেকে নিয়ে বাক্য করবেন। যেমন যদি উই দিয়ে করা হয়, উই ক্যান স্পিক ইংলিশ। কুড দিয়ে যদি করা হয়, উই কুড রাইট এ লেটার। ইউ দিয়ে যদি করা হয়, ইউ মে সিং এ সং। হি দিয়ে যদি করা হয়, হি মাইট প্লে ফুটবল। অর্থাৎ এইখান থেকে আমরা বাক্যগুলো চেঞ্জ করতে পারি। সাবজেক্ট নিতে হবে, মডাল ভার্ব নিতে হবে, ভার্ব নিতে হবে, অবজেক্ট নিতে হবে। তো এখান থেকে আপনি বলেন তো দেখি কি কি বলা যায়। আই ক্যান স্পিক ইংলিশ। হ্যাঁ, তারপর একটু ট্রাই করি আমরা। I can speak English. I ইয়েস। could write a letter. হুম। I may sing a song. হুম। I might play football. হুম। I will discover the work. হুম। I should do.
do a picture. হুম I will draw a movie. হুম। I will draw a picture. থ্যাংক ইউ। I, ওকে, থ্যাঙ্কস এ লট। কিন্তু দেখেন, এখানে আমি একটা কথা আজকে ক্লাসের শুরুতে বলেছিলাম যে আমাদেরকে বাক্য এক্সপ্যান্ড করা শিখতে হবে। কেমন? আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি ইংরেজিতে কথা বলতে পারি না, এই ক্যানের পরে শুধু নট দিতে হবে। আই ক্যান্ট স্পিক ইংলিশ, আই ক্যান্ট স্পিক ইংলিশ। হ্যাঁ, আমি কি ইংরেজিতে কথা বলতে পারি? ক্যান আই স্পিক ইংলিশ, ক্যান আই স্পিক ইংলিশ। আমি কি ইংরেজিতে কথা বলতে পারি না? ক্যান্ট আই স্পিক ইংলিশ, ক্যান্ট আই স্পিক ইংলিশ। আমি কি ইংরেজিতে কথা বলতে পারি না? অর্থাৎ এখানে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যে একটা বাক্যকে আমরা, যে কোনো বাক্য, পৃথিবীর যে কোনো বাক্যকে আমরা অ্যাফার্মেটিভ করতে পারি, সেখান থেকে নেগেটিভ করতে পারি, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা কেন করব জানেন? যখন আমাদের বলার প্রয়োজন পড়বে, আপনাকে যদি আমি বলি যে এই বাক্যটা প্রশ্নবোধক করেন যে আমি কি ইংরেজিতে কথা বলতে পারি, এরপর আপনি ডাব্লিউ যুক্ত করতে পারেন, কেন আমি ইংরেজিতে কথা বলতে পারি না? হোয়াই ক্যান্ট আই স্পিক ইংলিশ, কেন আমি ইংরেজিতে কথা বলতে পারি? হোয়াই ক্যান আই স্পিক ইংলিশ। সিস্টেমটা ভালো না? অর্থাৎ একটা বাক্য শিখে অনেক বাক্য দিয়ে কথা বলতে হবে। আমরা একটা জায়গায় স্টাবেল থাকবো না, সেখান থেকে আমরা চেঞ্জ হব। এরপর দেখেন, এই যে যে কথাটা বলছিলাম ঠিক সেই কথাগুলো এখানে বাক্যগুলো তৈরি করে দিয়েছে। কেমন? যে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। এটা তাহলে কি হলো? ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করলাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেও পারি। মে মানে হচ্ছে সম্ভাবনা। আমি ইংরেজিতে কথা বলবো। আই শ্যাল স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত। আই শুড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম। আই উড স্পিক ইংলিশ। এখানে কিন্তু শুড উড এটা ব্যবহার করেছি। আরও দিয়েছি দেখেন, অর্থাৎ যে কটা মডাল ভার্ব দিয়েছি প্রত্যেকটা দিয়ে একটা বাক্য রচনা করেছি। আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। আই মাস্ট স্পিক ইংলিশ, সে কাজটা করতে পারে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ক্যান হচ্ছে সামর্থ্য রয়েছে। সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। এই দেখেন, যেটা বলেছি অতীতকালে নিয়মিত অভ্যাস হলে সেখানে ইউজ টু ব্যবহার করতে হয়। কি বলা হচ্ছে? হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। মাদার ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন এভরিডে। তারপর হচ্ছে হি কুড আনসার দ্য কোয়েশ্চেন্স, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। হিমেল উড গো টু দ্য সিনেমা অ্যাট টাইমস। কি বললাম? হিমেল উড গো টু দ্য সিনেমা অ্যাট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। দেখেছেন? এরপর দেখেন, এখানে আরো অনেক বাক্য করা যাবে, নেগেটিভ করা যায়। বলছে এমন অনেক যে বাক্যগুলো রয়েছে, সেই বাক্যগুলোকে যখন আমরা এর মাধ্যমে নাবোধক কথাবার্তা বলা যায়, সে লিখতে পারে না, সে পড়তে পারে না, সে যেতে পারে না। সাবজেক্টের পরে মডাল অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। কেমন হয়? যেমন আই ক্যান্ট স্পিক ইংলিশ, হ্যাঁ, উই কুডেন্ট রাইট আ লেটার, ইউ শুডেন্ট ড্র আ পিকচার, শি উডেন্ট সিং আ সং, শি মাইটেন্ট প্লে ফুটবল। অর্থাৎ এটা আপনি অবশ্যই পারবেন, সেটা হচ্ছে মডাল ভার্বের পরে শুধু নেগেটিভ যুক্ত করলাম। নেক্সট একটা দেখেছি যে এই একই বাক্য এখানে লিখে দেওয়া হয়েছে, আই ক্যান্ট রাইট এ লেটার, আমি চিঠি লিখতে পারতাম না। আই কুডেন্ট রাইট এ লেটার, আমার চিঠি লেখা উচিত না। আই শুডেন্ট রাইট আ লেটার, আমি চিঠি লিখতাম না। আই উডেন্ট রাইট আ লেটার। তুমি ছবি আঁকতে পারতে না। ইউ ক্যান্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ উডেন্ট ড্র পিকচার। হুম। আচ্ছা, এরপর দেখেন এইগুলাকে আমরা ইন্টারোগেটিভ এর মাধ্যমে কোয়েশ্চেন করব, অর্থাৎ আমরা ইন্টারোগেটিভ করব। মডাল ভার্ব প্রথমে দিতে হবে। মডাল অক্সিলারিটা কোথায় দিতে হবে বলেন? প্রথমে দিতে হবে। তারপর সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে, তারপর অবজেক্ট দিতে হবে। কেমন? বলছে ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। উড ইউ সুইম ইন দ্য রিভার, মাস্ট হি ড্র এ পিকচার, মে শি রাইট আ লেটার, শুড দে স্পিক ইংলিশ, মাইট ইট বি ডান, মাইট ইট বি ডান। দেখছেন? অর্থাৎ বলছে আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম। কুড ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। ক্যান ইউ স্পিক ইংলিশ, আমি কি একটি ছবি আমি কি একটি ছবি আঁকবো, বা তুমি কি একটি ছবি আঁকবে। উইল ইউ ড্র পিকচার, তুমি কি চিঠিটা ডাকে দিবে। উইল ইউ পোস্ট দ্য লেটার, সে কি কাজটা করতে পারে। ক্যান শি ডু দ্য ওয়ার্ক। তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ করলাম। এরপর দেখেন ইউজ অফ ক্যান কুড ভার্ব ইন ডিটেইলস, আমরা ক্যান এবং কুডের একটু ডিটেইলস দেখব। ক্যানটা কোথায় ব্যবহার করা হয় বলেন তো? মূলত ক্যান ব্যবহার করা হয় এই যে বাক্যটা দেখেন, ক্যান ইউ স্পিক ইংলিশ। এই যে এখানে একটা সুন্দর মজার কথা রয়েছে, মজার কথাটা কি জানেন? এই ক্যানটা ব্যবহার করা হয় মূলত, আপনি যে যাকে বলছেন ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো,
তো ক্যান একটু অভদ্রতা বোঝায়, অভদ্রতা ঠিক না, মানে ক্যান যখন ব্যবহার করবেন তখন এটা মূলত বোঝাচ্ছে আপনি যার সঙ্গে কথা বলছেন, হয় সে আপনার বন্ধু বা বান্ধবী, অথবা আপনার সমবয়সী, অথবা আপনার থেকে বয়সে ছোট কেউ হবে, সেখানে ক্যান ব্যবহার করতে হয়। আর ফরেনাররা, বিশেষ করে ইংরেজরা এটা কি করে, উড এবং কুড এটা ব্যবহার করে ভদ্রতা পরিচায়ক হিসাবে। ওই যে বলেছি, কুড ইউ প্লিজ টেল মি ইওর নেম, হুম, উড ইউ প্লিজ টেক দ্য ফুড, আপনি কি খাবারটা খাবেন, দয়া করে খাবারটা কি গ্রহণ করবেন। তো ভদ্রতার ক্ষেত্রে আপনি উড অথবা কুড ব্যবহার করব। হুম। তো আরেকটা ব্যাপার হচ্ছে সেখানে এই ক্যান এবং কুড ক্রিয়া দুটো ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্ব। এগুলো ক্ষমতা, সম্ভাবনা, অনুমতি, অনুরোধ প্রকাশ করতে ব্যবহৃত হয়। তবে এদের অর্থ এবং প্রয়োগ সময় ও পরিস্থিতি অনুযায়ী আলাদা হয়। নিচে বিস্তারিতভাবে বাংলা এদের ব্যাখ্যা দেওয়া হলো। এর ব্যাখ্যাটা একটু দেখবো, ক্যানের ব্যবহার কোথায় কোথায় আমরা করতে পারি দেখেন। ক্ষমতা প্রকাশ বা বর্তমান বা সাধারণ ক্ষমতা প্রকাশ করতে, কেউ কিছু করতে পারে বা তাদের সামর্থ্য প্রকাশ করতে ক্যান ব্যবহার করা হয়। উদাহরণ দেখেন, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। পাখি উড়তে পারে, বার্ডস ক্যান ফ্লাই। পাখি উড়তে পারে, বার্ডস ক্যান ফ্লাই। সম্ভাবনা প্রকাশ অর্থে বর্তমান বা সাধারণে কোনো কিছু সম্ভব কিনা তা বোঝাতে ক্যানের ব্যবহার করা হয়। যেমন দেখেন, ডিসেম্বর মাসে ঠান্ডা পড়তে পারে, ডিসেম্বর মাসে ঠান্ডা হতে পারে, ইট ক্যান বি কোল্ড ইন ডিসেম্বর। ধূমপানের কারণে ক্যান্সার হতে পারে, স্মোকিং ক্যান কজেস ক্যান্সার। অনুমতি চাওয়া বা অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি, যেমন তুমি এখন চলে যেতে পারো, ইউ ক্যান গো নাও। কি হবে বলেন, তুমি এখন চলে যেতে পারো, ইউ ক্যান গো নাও। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি, ক্যান আই ইউজ ইউর ফোন, ক্যান আই ইউজ ইউর ফোন। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি। অনুরোধ বা আনুষ্ঠানিকতা অর্থে ক্যান ব্যবহার করা হয়। কেউ কিছু করতে বলার জন্য আনুষ্ঠানিক অনুরোধে ক্যান ব্যবহার করা হয়। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি। তুমি কি আমাকে তোমার বই ধার দিতে পারবে, ক্যান ইউ ব্রো ইউর বুক। সরি, আমি কি তোমার বই ধার নিতে পারি, ক্যান আই ব্রো ইউর বুক। মনে রাখবেন, ব্রো মানে হচ্ছে ধার করা, আর ধার দেওয়া ইংলিশটা কি হবে, ধার দেওয়া। হুম। যেমন আমি তাকে টাকা ধার দিয়েছিলাম, এটা কি হয়, আমি তাকে 1,000 টাকা ধার দিয়েছিলাম, বলেন তো। আই, ক্যান ইউ হেয়ার মি আপা প্লিজ, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন, ক্যান ইউ হেয়ার মি। সাউন্ডটা আসছে না। এখন হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বললাম ব্রো মানে আচ্ছা। হচ্ছে ধার করা, হ্যাঁ, আর ধার দেওয়া ইংরেজিটা কি, লেন্ড। কি হবে, লেন্ড। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো, সিনোনিম এবং অ্যান্টোনিম। আচ্ছা, এরপর আমরা একটু দেখব কুডের ব্যবহারটা। কুড ক্ষমতা প্রকাশক, অতীত অর্থে কুড ব্যবহার করা হয়। এগুলা শিখে এখনই আমরা প্র্যাকটিক্যালি এই মডাল ভার্ব দিয়ে একটু কথা বলবো না। অতীতে কোনো কাজ করার ক্ষমতা বোঝাতে কুড ব্যবহার করা হয়। কি বললাম, অতীতে কোনো কাজ করার ক্ষমতা বোঝাতে কুড ব্যবহার করা হয়। ছোটবেলায় আমি 10 কিলোমিটার দৌড়াতে পারতাম, ছোটবেলায় আমি 10 কিলোমিটার দৌড়াতে পারতাম। আই কুড রান 10 কিলোমিটার্স হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার। সে 5 বছর বয়সে পিয়ানো বাজাতে পারতো। শি কুড প্লে দ্য পিয়ানো হোয়েন শি ওয়াজ 5। সম্ভাবনা বা বর্তমান বা ভবিষ্যৎ কাল্পনিক অর্থে কোনো কিছু সম্ভব কিন্তু নিশ্চিত নয়, এমন পরিস্থিতিও কুড ব্যবহার করা হয়। সম্ভব কিন্তু নিশ্চিত নয়, কেমন, আগামীকাল বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুমরো। সে এখন অফিসে থাকতে পারে। হ্যাঁ, এখানে মে দিয়েও আপনি করতে পারেন, যেমন যদি বলা হয় আজ বৃষ্টি হতে পারে, মে মানে এখানে সম্ভাবনা ব্যবহার বলা যায়, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে। সে এখন অফিসে থাকতে পারে, হি কুড বি অ্যাট অফিস নাও, হি কুড বি অ্যাট অফিস নাও। যদি আমার সময় থাকতো আমি তোমাকে সাহায্য করতে পারতাম, ইফ আই হ্যাড টাইম। এখানে হ্যাডটা কি বলেন তো, হ্যাবের পাস্ট ফর্ম। ইফ আই হ্যাড টাইম, যদি আমার হাতে সময় থাকতো, আই কুড হেল্প ইউ, আই কুড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। অনুমতি বা সৌজন্যমূলক, অনুমতি চাওয়ার সময় কুড বেশি ভদ্র মনে হয়। কি মনে হয়, কুড বেশি ভদ্র মনে হয়। আমি কি তোমার বই ধার নিতে পারি, কুড আই ব্রো ইয়োর বুক, কুড আই ব্রো ইয়োর বুক। আমরা কি একটু আগে ভাগে চলে যেতে পারি, কুড উই লিভ আ বিট আর্লি, কুড উই লিভ আ বিট আর্লি। দেখেন এই শব্দগুলো, মনে করেন আপনি ওখানে একটা অফিসে জব করেন, তো আপনি আপনার সিনিয়র, আপনার বস বা আপনার যে অফিসার রয়েছে তাকে আপনি বলছেন যে কুড উই লিভ বা কুড আই লিভ আ বিট আর্লি।
আমি কি একটু আগে ভাগে যেতে পারি? সে আপনাকে বলছে ইয়েস ইউ ক্যান গো আর ইয়েস ইউ কুড গো। অনুরোধ, সৌজন্যমূলকভাবে ভদ্রতার ক্ষেত্রে কুড ব্যবহার করা হয়। এই যে দেখেন বলেছিলাম অনুরোধ বা সৌজন্যমূলকভাবে। কেমন বলেন তো? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? খুড ইউ হেল্প মি? খুড ইউ হেল্প মি? তুমি কি একটু পানি দিতে পারবে? কুড আই, তুমি কি একটু পানি দিতে পারবে? কুড আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার? ও, এখানে বাংলাটা হবে আমি কি এক গ্লাস পানি পেতে পারি? পরামর্শের ক্ষেত্রে কুড ব্যবহার করা হয়। তুমি কম্পিউটারটি স্টার্ট করার চেষ্টা করতে পারো। ইউ কুড ট্রাই স্টার্টিং ইউর কম্পিউটার। আমরা ডিনারের পর হাঁটতে যেতে পারতাম। এখানে কিন্তু ক্যানের পাস্ট ফর্ম হিসেবে কুড ব্যবহার করা হয়েছে। উই কুড গো ফর এ ওয়াক আফটার ডিনার। উই কুড গো ফর এ ওয়াক আফটার ডিনার। ক্যান দেখেন সাধারণ বা বর্তমান পরিস্থিতির ব্যবহার করা হয় ক্যান। আর কুড ব্যবহার করা হয় অতীত সম্ভাবনা বা ভদ্রতার ক্ষেত্রে, এটা অতীত ব্যবহার করা হয়, কুড ব্যবহার করা হয়। এরপর একটা দেখবো হচ্ছে মে, মাইট এবং মাস্ট। এই তিনটাই গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি, এবং এইগুলোর ব্যবহার কোন কোন জায়গায় হয়? মে, মাইট, মাস্ট মূলত যে জায়গাগুলোতে বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে পজিবিলিটি, সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। পারমিশন, অনুমতি অর্থে ব্যবহার করা হয়। উইশ অথবা হোপ, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যে ব্যবহার করা হয়। এদের যে ফর্মগুলো হয়ে থাকে সেই ফর্মগুলো দেখেন, মে, মাইট, মাস্ট। কি বলা হচ্ছে? মে, মাইট, মাস্ট। এরপর আরেকটা হয়েছে মে বি। এটা আমরা দেখবো ব্যবহারে, মাইট বি, মাস্ট বি। মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ। কি বলা হচ্ছে? মে হ্যাভ, মাইট হ্যাভ এবং মাস্ট হ্যাভ। যেমন দেখেন এরপর আরো হয় মে হ্যাভ বিন, মাইস্ট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন। আমরা ব্যবহারগুলো দেখি। মনে রাখতে হবে মে ব্যবহার করা হয় কোনো কাজ যখন 30% সম্ভাবনা থাকে হওয়ার। আজ বৃষ্টি হতে পারে। তো আকাশ এমন ভাবে মেঘাচ্ছন্ন, হয়তো আপনি মনে মনে বুঝতেছেন যে 30% সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। এক্ষেত্রে আপনি মে দিবেন, সরি মাইট। মেটা হবে 50% সম্ভাবনা, আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু বৃষ্টি হতেও পারে, নাও পারে। এক্ষেত্রে আমরা মেটাকে 50% হিসেবে ধরে নিব। আর মাস্ট ব্যবহার করা হবে হচ্ছে 100%। মনে করেন এখনই বৃষ্টি নামবে, এটার কোনো ভুল হবে না, ঘন কালো মেঘ হয়েছে, তখন মাস্ট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? মাস্ট। বলা হচ্ছে ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। দেখেন 50% সম্ভাবনা, ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতেও পারে। 30% পসিবিলিটি বা সম্ভাবনা। ইট মাস্ট রেইন টুডে, আজ অবশ্যই বৃষ্টি হবে। এখানে 100% পসিবিলিটি বা সম্ভাবনা। তো এরপর আরেকটা হচ্ছে ইউজ অফ মে বি, মাইট বি এবং মাস্ট বি। হওয়া বা থাকা বোঝায়। মূলত বি এর অর্থ হচ্ছে হওয়া বা থাকা। মূলত এই বি ভার্বটি নিজেই মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? মেইন ভার্ব। সাবজেক্ট প্লাস মে, মাইট অথবা মাস্ট প্লাস বি প্লাস নাউন। যেমন দেখেন, যদি বি ভার্বের পর প্লেস বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর অর্থ থাকা বা অবস্থান বোঝাবে। বি এর অর্থ কি বুঝাবে বলেন? থাকা বা অবস্থান। যেমন হ্যাঁ, হি মে বি, এটা খুব ভালো একটা বাক্য। আপনি কাউকে বলছেন যে সে, আপনাকে বললাম যে আপনার ভাইয়া কি বাড়িতে আছে? আপনি বললেন যে ভাইয়া সে তো বাড়ি এখন থাকতে পারে, বা সে বাড়িতে থাকতে পারে, আমি সঠিক জানি না। এটা কি হবে? হি মে বি অ্যাট হোম। সে বাড়িতে থাকতেও পারতো, হি মাইট বি অ্যাট হোম। সে অবশ্যই বাড়িতে থাকবে, হি মাস্ট বি অ্যাট হোম। হুম। তো বলছে বি এর পর যদি পার্সন বা নাউন থাকে, বি এর পর যদি পার্সন বা নাউন থাকে তাহলে এর অর্থ হওয়া বুঝাবে। এর অর্থ বুঝাবে হওয়া। হি মে বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি মাইট বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো। হুম। তারপর হচ্ছে হি মাস্ট বি আ ডক্টর, সে অবশ্যই একজন ডাক্তার হবে। হি মাস্ট বি আ ডক্টর, সে অবশ্যই একজন। এই মাস্টটা ব্যবহার করা হয়, মনে রাখবেন, শতভাগ যখন কোনো কাজ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে তখন মাস্ট ব্যবহার করতে হবে। হি মাস্ট বি আ ডক্টর, সে অবশ্যই একজন ডাক্তার হবে। আচ্ছা, নেক্সটে আমরা আরেকটা রুল দেখব। সেটা হচ্ছে জাস্ট হেয়ার ইউ ক্যান সি, বলছে ইউজ অফ মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ। কেউ কোনো কাজ করে থাকবে বা হয়ে থাকবে বা ঘটে থাকবে এমন বুঝালে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস মে হ্যাভ, সাবজেক্ট প্লাস মে হ্যাভ অথবা মাস্ট হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন আরিফ তাকে পরাজিত করে থাকতে পারে। আরিফ মে হ্যাভ বিটেন হিম। রতন মাইট হ্যাভ টোল্ড হিম, রতন তোমাকে বলে থাকতে পারে।
রতন তাকে বলেও থাকতে পারে। কে তাকে বলে থাকতে পারে? হু মে হ্যাভ টোল্ড হিম। সে অবশ্যই পুলিশকে ডেকে থাকবে। হি মাস্ট হ্যাভ কল্ড দ্য পুলিশ। হি মাস্ট হ্যাভ কল্ড দ্য পুলিশ। সে অবশ্যই পুলিশকে ডেকে থাকবে। এরপর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ প্লাস নাউন দিতে হবে শেষে। তাদের একটা কুকুর থাকতে পারে। দেখেন এই স্ট্রাকচার গুলো আমরা অনেক সময় পারি না কিন্তু। কি বলছে যে তাদের একটা কুকুর থাকতে পারে, দে মাইট হ্যাভ এ ডগ। হুম। তাদের একটা বই থাকতে পারে, দে মে হ্যাভ আ বুক। তাদের অবশ্যই একটা কলম থাকবে, দে মাস্ট হ্যাভ আ পেন। হ্যাভ মানে এখানে থাকা। দে মাস্ট হ্যাভ আ পেন, তাদের অবশ্যই একটা কলম থাকবে। তার অবশ্যই একটা গাড়ি থাকবে, হি মাস্ট হ্যাভ আ কার। হি মাস্ট হ্যাভ আ কার। এটা মাস্টের ব্যাপার, আমি এটা দিয়ে প্র্যাকটিক্যালি আপনাকে কথা বলাচ্ছি। দেখেন এগুলো আমরা একটু আসছি, আগে রুলগুলো দেখে নিই। তারপর একটা রুল বলছে যে সাবজেক্ট প্লাস মে, মাইট, মাস্ট, এরপর দিতে হবে হ্যাভ বিন। মে হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। উপরের স্ট্রাকচারটি প্রধানত পারফেক্ট টেন্স এর সেন্সের প্যাসিভ। এই দেখেন সেই প্যাসিভ মুডটা এখানেও চলে আসছে, মডাল ভার্ব করতেছি কিন্তু এর ভিতরে প্যাসিভ আসলো, দেখলেন? এই জন্য প্যাসিভের ধারণাটা একটু থাকা লাগবে। উপরের স্ট্রাকচারটি প্রধানত পারফেক্ট টেন্সের প্যাসিভ বাক্যের স্ট্রাকচার হয়। কেমন? তাদেরকে পার্টিতে আমন্ত্রণ করা যেতে পারে, তাদেরকে জানানো যেতে পারে। দে মাইট হ্যাভ বিন ইনফর্মড। কি হবে বলেন? দে মাইট হ্যাভ বিন ইনফর্মড। তাদেরকে আমন্ত্রণ জানানো যেতে পারতো। তাদেরকে অবশ্যই পার্টিতে আমন্ত্রণ জানানো যেত। দে মাস্ট হ্যাভ বিন ইনভাইটেড দ্য পার্টি। তারপর বলছে কারো কোনো কিছু হতে বা থাকতে পারতো। হতে পারতো বা থাকতে পারতো, কিন্তু হয়নি বা থাকেনি কোনো একটা কারণে, এমন ভাব প্রকাশ করতে উপরের স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব। যেমন ইউজ অফ মে, মাইট, মাস্ট, এরপর আবার হ্যাড, হ্যাভ, হ্যাভ হ্যাড। এটা কিন্তু একটু মানে অন্যরকম মনে হতে পারে। মাস্ট হ্যাভ হ্যাড, মাইট হ্যাভ হ্যাড, এটা কেমন হয়? যেমন বলছে তার চাকরিতে ভালো একটা পোস্ট থাকতে পারতো, কিন্তু সে কঠোর পরিশ্রম করেনি। হি মে হ্যাভ হ্যাড। এই দেখেন মে হ্যাভ হ্যাড, এটা কখন ব্যবহার করা হয় বলেন তো? এই ভাবটা ব্যবহার করা হয় কোনো কিছু থাকতে পারতো কিন্তু থাকেনি বা হয়নি, এমন ক্ষেত্রে মাস্ট বা মে বা মাইট এরপরে হ্যাভ এবং হ্যাড দিতে হবে। এই হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই হ্যাড হচ্ছে, যেমন আই হ্যাভ ইটেন রাইস, ইট ভার্বের ভি থ্রি ইটেন, আর এখানে কিন্তু ঠিক সেইটাই হচ্ছে ভি থ্রিটা ব্যবহার করা হয়েছে। হুম। এরপর একটা দেখব, সেটা হচ্ছে জিমে যাওয়ার আগে তুমি অবশ্যই কিছু খেয়ে যেতে পারতে। ইউ মাস্ট হ্যাভ হ্যাড। ইউ মাস্ট হ্যাভ হ্যাড, এই হ্যাডটা কিন্তু ভি থ্রি, সামথিং বিফোর গোয়িং টু দ্য জিম। যাই হোক, তো এখানে আমরা মডাল ভার্বের মোটামুটি যে ব্যবহারগুলো দেখেছি, এই মডাল ভার্ব দিয়ে আমরা এখন ক্যান, কুড, শ্যাল, শুড নিয়ে একটু প্র্যাকটিক্যালি কথা বলি। হুম। যেমন এইখান থেকে আমরা আরো কিছু বাক্য করতে থাকি, তারপর আমি একটু প্র্যাকটিস করাই। এই যে যেমন দেখেন, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। জাস্ট ওইটা না, এই যে আমি চিঠি লিখতে পারি না, আই ক্যান নট রাইট এ লেটার। এখানে আমরা যদি বলা হয় আমি একটা কবিতা লিখতে পারি না, আই ক্যান নট রাইট এ পোয়েম। আমি একটা গল্প লিখতে পারি না, আই ক্যান নট রাইট আ স্টোরি। সে একটা গল্প লিখতে পারে না, হি ক্যান নট রাইট এ স্টোরি। তারপর বলা হয় চিঠি দিয়ে করেছে, পরে ছবি দিয়ে করেছে, তুমি ছবি আঁকতে পারো না, ইউ ক্যান নট ড্র এ পিকচার। যদি বলি তুমি সাইকেল চালাতে পারো না, তখন কি হবে বলেন তো? তুমি সাইকেল চালাতে পারো না। cannot হুম। হি ক্যান নট রাইড এ বাইসাইকেল, রাইড এ সাইকেল, রাইড, হ্যাঁ। রাইড মানে হচ্ছে চড়া। আচ্ছা দেখেন মে এবং মাইটের ব্যবহার দেখিয়েছি না, এটা দিয়ে একটু কথা বলি। মে এবং মাইট বলা হচ্ছে, মে ব্যবহার করা হয় স্ট্রং পজিবিলিটি, কোনো কিছু করার সম্ভাবনা বেশি থাকলে তখন মে ব্যবহার করা হয়। কোনো কিছু করার সম্ভাবনা থাকলে সেখানে মে ব্যবহার করা হয়। আর মাইটটা কোথায় ব্যবহার করা হয়? কোনো কিছু করার সম্ভাবনা কিন্তু একটু যখন কম থাকে। might যদি বলি আমি আসতেও পারি, কি হবে? আই মে কাম। আই মে কাম। যদি বলা হয় আমি লিখতেও পারি, I may write, আই মে রাইট। তুমি লিখতেও পারো। you may write, আচ্ছা আমি হয়তো যেতে পারি, একটু সম্ভাবনাটাই হলো আই মাইট গো, কি হবে? আই আই মাইট গো। আচ্ছা তারপর যদি বলা হয় আমি হয়তো কিনতে পারি,
I might buy. আমি হয়তো মোবাইলটা কিনতে পারি। I I might buy a phone. বাই এ ফোন। এরপর যদি শুড দিয়ে বলি, শুড আমার যাওয়া উচিত। I should go. তোমার যাওয়া উচিত। You should go. তোমার নিউ ইয়র্ক যাওয়া উচিত। You should go to New York. তোমার নিউ ইয়র্ক যাওয়া উচিত না। You shouldn't go to New York. তোমার আসা উচিত না। You shouldn't come. তোমার কি আসা উচিত? Should you come? তোমার কি আসা উচিত না। Shouldn't you come? তোমার চালানো উচিত। ইউ শুড ড্রাইভ। You should ride. তোমার একটা গাড়ি চালানো উচিত। You should ride a car. আচ্ছা, মাস্ট দিয়ে যদি বলি, আমি অবশ্যই যাব, মাস্ট। আমি অবশ্যই যাব। আমি অবশ্যই যাব না। I must go. আমি অবশ্যই ইউনিভার্সিটিতে যাব। I must go to university. আমি অবশ্যই ইউনিভার্সিটিতে যাব না। I must go to university. আমি অবশ্যই ইংরেজি শিখব। I must learn English. আই মাস্ট লার্ন ইংলিশ। আমি আজকে অবশ্যই ইংরেজি শিখব। I must learn English today. তুমি অবশ্যই ইংরেজি শিখবে। You must learn English. আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। I must help you. আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। I must marry you. আমি অবশ্যই জানাবো। I must inform you. আই মাস্ট ইনফর্ম ইউ। যদি বলা হয় আমি অবশ্যই আসছি, I must come. আই মাস্ট বি কামিং। আমি অবশ্যই আসছি মানে আসিতেছি। হ্যাঁ, ফোন করে বললাম যে আপা আপনি রেডি থাকেন, আমি অবশ্যই আসছি। আই মাস্ট বি কামিং। আমি অবশ্যই কথা বলছি। I must be talking. টকিং। আমি অবশ্যই লিখছি। I must be writing. আমি অবশ্যই পরিষ্কার করছি। I must be cleaning. তুমি অবশ্যই পরিষ্কার করছো। You must be cleaning. ক্লিনিং। এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস নিড টু। সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের ভিয়ন। আমার ইংরেজি শেখা দরকার। I need to learn English. আমার ঢাকায় যাওয়া দরকার। I need to go to Dhaka. তোমার ঢাকায় যাওয়া দরকার। You need to go to Dhaka. আমার ঘুমানো দরকার। I need to sleep. তোমার ঘুমানো দরকার। You need to sleep. তোমার ঘুমানো দরকার না। You don't need to sleep. আমার যাওয়ার দরকার ছিল। আই নিডেড টু গো। আই নিডেড টু গো। তোমার যাওয়া দরকার ছিল। You needed to go. তোমার বাংলাদেশে যাওয়া দরকার ছিল। You needed to go to Bangladesh. গো টু বাংলাদেশ। আমার কেনার দরকার ছিল। I needed to buy. আমার একটা শার্ট কেনার দরকার ছিল। I needed to buy a shirt. তাদেরকে সাহায্য করার দরকার ছিল। Uh, they needed টু হেল্প। they needed to help. আমার একটি কলম কেনার দরকার ছিল। I needed to buy a pen. আমার একজন বন্ধু দরকার ছিল। I needed a friend. ফ্রেন্ড। আমার একটি কম্পিউটার দরকার ছিল। আই নিডেড টু আ কম্পিউটার। কি হবে? কম্পিউটার। তো needed to এর পরে কোনো হবে না ভাই, কি মানে নিডেড টু বাই, বি নিডেড বা টু ইট? না, এখানে বি দেওয়া যাবে না। আচ্ছা, এরপর না একটা যদি বলি। বলেন বলেন। আপনি বললেন না যে আমার একজন বন্ধু দরকার ছিল, হুম। তো আই নিডেড টু টু পরে গেট দিতে পারেন, গেট। হ্যাঁ, এখানে একটা ভার্ব টু গেট। গেট দেওয়া যায়, গেট মানে এখানে পাওয়া বা থাকা। এখানে একটা ভার্ব দিতে হবে। আচ্ছা, তো এখানে আমি, হ্যাঁ, বি ভার্ব দিলেও হবে। এখানে আরেকটা একটু দেখাবো, সেটা হচ্ছে বলতে চাই যে সাবজেক্টের পরে এম টু ইস টু আর টু দিয়ে করতে পারি। সাবজেক্টের পরে এম টু ইস টু আর টু। যদি বলা হয় আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আমাকে পরিষ্কার করতে হয়, আমাকে সাহায্য করতে হয়, সেক্ষেত্রে আপনাকে সাবজেক্টের পরে এম টু ইস টু আর টু দিতে হবে। যেমন আমাকে যেতে হয়, তখন কি হবে বলেন? আই অ্যাম টু গো। আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। আমাকে খেতে হয়।
I am to eat. আমাকে অফিসে যেতে হয়। I am to go office. আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়। I am to go to office daily. এভরিডে বা ডেইলি। আমাকে পরিবর্তন করতে হয়। I am to change. আমাকে সাহায্য করতে হয়। I am to help. তোমাকে সাহায্য করতে হয়। ইউ আর টু হেল্প। আচ্ছা, আমাকে যেতে হয়েছিল। I was to go. আই ওয়াজ টু গো। তোমাকে যেতে হয়েছিল। You was to go. তাকে যেতে হয়েছিল। He, he was to go. আমাকে আসতে হয়েছিল। G. আমাকে আসতে হয়েছিল। The আই eyes. ওয়াজ টু খাম। আই ওয়াজ টু খাম। আমাকে যেতে হয়েছিল। আই ওয়াজ টু গো। আমাকে লিখতে হয়েছিল। I was to write. আমাকে একটা চিঠি লিখতে হয়েছিল। I was to write a letter. আই ওয়াজ টু রাইট আ লেটার। আমাকে একটা চিঠি লিখতে হয়েছিল। এরপর একটা দেখি দেয়ার এর ব্যবহার দিয়ে যদি একটু বলতে বলি। দেয়ার, দেয়ার মানে হচ্ছে কি ইন্ট্রোডাক্টরি দেয়ার। কোনো কথা বলতে গেলে যখন কোনো সাবজেক্ট খুঁজে না পাই তখন আমরা দেয়ারের ব্যবহার করতে পারি। যেমন আমাদের গ্রামে একটি মসজিদ আছে, কি হবে? There is a mosque in our village. ভিলেজ। আমাদের গ্রামে অনেকগুলো মসজিদ ছিল। And there are a lot of mosques in our village. ভিলেজ। আমাদের গ্রামে একটি নদী আছে। And there is a river in our village. ভিলেজ। ঢাকায় একটি চিড়িয়াখানা আছে। There is a zoo in Dhaka. আমাদের গ্রামে একটি স্কুল আছে। And there is a school in our village. আমাদের গ্রামে অনেকগুলো স্কুল ছিল। There are lot of school in our village. দেয়ার আর লট অফ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে কোনো স্কুল ছিল না। There was and school in our village. ইন আওয়ার ভিলেজ। দেখেন এই যে বাক্যগুলো আমি আপনাকে বলাচ্ছি, এর প্রত্যেকটা বাক্য দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। কিভাবে করতে পারি? যেমন দেয়ার যদি বলা হয় সেখানে আছে, দেয়ার ইজ। সেখানে আছে এর ইংলিশটা কি হবে? দেয়ার ইজ। যদি বলা হয় সেখানে নেই, দেয়ার ইজ নো। হুম। এই দেখেন, তুমি অফিসে নেই, আমি অফিসে আছি। তুমি অফিসে আছো, ইউ আর অ্যাট অফিস। তুমি অফিসে ছিলে, আর এর পরিবর্তে ওয়্যার হয়ে যাবে, ইউ ওয়্যার অ্যাট অফিস। তুমি অফিসে থাকবে, ইউ উইল বি অ্যাট অফিস। তুমি অফিসে নেই, ইউ আরেন্ট অ্যাট অফিস। তুমি অফিসে ছিলে না, ইউ ওয়ারেন্ট অ্যাট অফিস। তুমি অফিসে থাকবে না, ইউ ওন্ট বি অ্যাট অফিস। এই ওন্ট বিটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলা হয় ডোন্ট, আর ফিউচার ইনডেফিনিট কে বলা হয় ওন্ট। কি বলা হয় বলেন? ওন্ট। হুম। One. দেখেন এখানে ইন্টারোগেটিভ দিয়েছি। তুমি কি অফিসে আছো? আর ইউ অ্যাট অফিস। তুমি কি অফিসে ছিলে? ওয়ার ইউ অ্যাট অফিস। তুমি কি অফিসে থাকবে? উইল ইউ বি অ্যাট অফিস। তুমি কি অফিসে নেই? আরেন্ট ইউ অ্যাট অফিস। হ্যাঁ আমি অফিসে আছি, আই অ্যাম অ্যাট অফিস। হ্যাঁ আমি অফিসে ছিলাম, আই ওয়াজ অ্যাট অফিস। না আমি অফিসে নেই, নো আই অ্যাম নট অ্যাট অফিস। না আমি অফিসে ছিলাম না, নো আই ওয়াজেন্ট অ্যাট অফিস। তুমি কেন অফিসে আছো? হোয়াই আর ইউ অ্যাট অফিস। কেন তুমি অফিসে ছিলে? হোয়াই ওয়ার ইউ অ্যাট অফিস। কেন তুমি অফিসে নেই? হোয়াই আরেন্ট ইউ অফিস। হোয়াই আরেন্ট ইউ অ্যাট অফিস। হোয়াই আরেন্ট ইউ অ্যাট অফিস। দেখেন আমরা শুধু মডাল শিখলাম না, মডালের পাশাপাশি আমরা সেমি মডালে যে অ্যাম টু ইজ টু আর টু, আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। আমাকে খেতে হয়, আই অ্যাম টু ইট। একটা বাক্য শিখে আমরা সেই বাক্যটা দিয়ে বিভিন্নভাবে, যেমন দেখবেন মিষ্টির দোকানে একটি মাত্র উপাদান দুধ, মিল্ক থেকে শত শত রকমের মিষ্টি তৈরি করা হয়। আমরাও একটা ভার্ব দিয়ে, একটা সেন্টেন্স দিয়ে সেই সেন্টেন্সটাকে কেটে সেটে বড় করে বিভিন্নভাবে তৈরি করা শিখব। এটা যদি শিখতে পারি আমরা ভাষাটা শিখতে পারবো। শুধু একটা নিয়ম অনুসারে একটা বাক্য শিখলাম, ওইখান থেকে আমি এক্সপ্যান্ড করতে পারলাম না, ওইখান থেকে আমি কনসেশন করতে পারলাম না, হবে না। দেখবেন আমরা 9-10-এ যখন পড়তাম বাংলায় ব্যাকরণে ভাব সম্প্রসারণ ছিল না, অ্যাম্পলিফিকেশন, মনে আছে? একটি দুইটি লাইন দেওয়া থাকতো, ওইটাকে বড় করে লেখা লাগতো। এটাও ঠিক তাই। হ্যাঁ, একটা ভার্ব দিয়ে, এই যে আপনাকে দেখালাম, আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান নট স্পিক ইংলিশ, ক্যান আই স্পিক ইংলিশ, ক্যান নট আই স্পিক ইংলিশ। তো এইভাবে প্রত্যেকটা বাক্যকে আমাদেরকে বড় করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি আমাকে একটু কাইন্ডলি হেল্প করবেন, লিখে দিবেন যে আপনার কোন কোন আইটেমের সমস্যা থাকতে পারে। যেমন ন্যারেশন যদি আর্টিকেলে থাকে, কনজুগেশন অফ ভার্বস, তারপর হচ্ছে যদি বলা হয় ভয়েস চেঞ্জ, তারপর হচ্ছে ডিগ্রি,
তারপর টেন্স, মডাল, আমি সবগুলোই দেখাবো, কিন্তু আমাকে বলবেন যে এইগুলো আপনার একটু সমস্যা মনে হয়, সেখানে আমরা দেখব। এবং পাশাপাশি আজকে যেভাবে আপনাকে দিয়ে স্পোকেন করালাম বিভিন্ন স্ট্রাকচার, এইগুলো আপনাকে দিয়ে প্রতিদিন করাবো। কারণ কথা বলতে গেলে, কথা বলা শিখতে গেলে কথা বলতে হয়। একটু চিন্তা করে দেখেন, ছোটবেলায় যখন কথা বলা শিখেছি আপনি আমি, আমরা প্রথমে কি লেখা শিখেছিলাম না বলা শিখেছিলাম? আমরা নিশ্চয়ই বলা শিখেছিলাম। হুম। তো আমাদেরও কিন্তু বলতে হবে কথা। আর কথা বলতে মানে না বলতে বলতে আমাদের ভিতরে একটা জড়তা চলে এসেছে, ক্লামজিনেস। এই জড়তাটা আমরা ত্যাগ করব। তো যাই হোক, এই যে মডাল ভার্বটা দেখালাম, এর পরবর্তী ক্লাসে সেমি মডাল দেখাবো। এবং আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওই যে উড এবং কুড, এটার ডিটেইলস একটা ব্যবহার আছে। মানে কথায় কথায় দেখবেন ফরেনাররা উড এবং কুড ব্যবহার করে। উড ইউ প্লিজ গিভ মি ইওর ফোন নাম্বার। কারোর সাথে আপনার দেখা হলো, সে আপনাকে পরবর্তীতে যেন যোগাযোগ করতে পারে, সে আপনাকে বলছে যে উড ইউ প্লিজ গিভ মি ইওর ফোন নাম্বার, উড ইউ প্লিজ টেল মি ইওর অ্যাড্রেস, হুম, উড ইউ প্লিজ হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম। তো এই উডের ব্যবহার এবং কুডের ব্যবহারটা খুব বিশাল। যাই হোক, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আর এটা আমি এখন আপনাকে দিয়ে দিচ্ছি, যেটা আমি দেখালাম মডাল ভার্বের ব্যবহার। মডালের পরে আমরা সেমি মডালটাও দেখবো, কারণ মডালের সঙ্গে